মুখর বাংলায় হাজির হলাম। কিছুটা বলতে পারেন যে বাড়ির থেকেই করছি। গত রবিবারও আপনাদের বাড়ির থেকেই করেছি। সব সময় তো সম্ভব হয় না, তাই বাড়ির থেকেই করতে হচ্ছে কিছু জুমের সাহায্যে। যেটা বলার ছিল সেটা হলো যে দেখুন, গত রবিবারও আমি একই কথা বলেছিলাম যে এই সময়টা গত বছর আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবন কেমন ছিল। অর্থাৎ ব্যক্তি জীবনের যে লড়াই সেটা তো থাকে, তার সঙ্গে যে অভাবনীয় ঘটনা ঘটেছিল 8 তারিখ রাত্রে, এবং সেটা 9 তারিখ বিকেল বেলা, যখন আমাদের প্রাক্তন চিফ মিনিস্টারের দেহ দান করা হচ্ছিল হসপিটালে, ঠিক সেই সময় একটা খবর ভেসে আসছিল, এবং সেই খবরটার মধ্যে কোনো কনফার্মেশন ছিল না। 9 তারিখে কখনো বলা হচ্ছে যে ভয়ঙ্কর ঘটনাটা, যেটা অরিজিনাল আমরা শুনে শিহরিত হয়েছি গত 1 বছর ধরে দেখে শুনে, সেটার ফার্স্ট ইনফরমেশন যখন আসছিল মিডিয়াতে, সেটা বিভ্রান্তিকর। মিডিয়াতে কিছুক্ষণ পরেই বলা হলো যে আত্মহত্যা। এখনো মনে আছে। এবং যে তমন্নার মাকে আমরা এখন কাঁদতে দেখছি, সে তমন্নার মা জানতেও পারতো না যে 1 বছর পরে তাকে এই মেয়ের হাহাকার নিয়ে এই মিছিলে সামিল হতে হবে। যেমন আমি যে মানুষটির সঙ্গে এই খবরটা মিডিয়া থেকে প্রথম সংসারের কাজ করতে করতে পেয়েছিলাম, এবং পেয়ে আমি যতটা তার গুরুত্বটা বুঝতে পারছিলাম, তার থেকে অনেক বেশি বুঝতে পারছিলেন যে যারা এটার মধ্যে বাস করেছেন, অর্থাৎ পুলিশিং করেছেন, তাদের কাছে এই ঘটনাটা কিন্তু মারাত্মক ছিল। তো সেরকমই পঙ্কজ দত্ত যখন ঘটনাটা প্রথম শুনলেন, খুব সম্ভবত বিকেল বেলা, যেটা কনফার্মেশন ঠিক মতন আসছিল না, শুনে তখন ও বলছিলেন যে এটা কি ঘটেছে, এটা কি করে সম্ভব। এবং সেই সময় আহ আমি কোনোদিন ভাবতে পারিনি যে তার 2.5 মাসের মধ্যে আমি সর্বস্ব হারিয়ে ফেলব। সর্বস্ব, যে হারানোর কোনো কুল কিনারা নেই। এই যে আজকে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, সেই কথাটা বলতে আমার শক্তি জোগাড় করতে কষ্ট হচ্ছে। কারণ আহ, এই সময়টায় আমি যা দেখেছিলাম, অর্থাৎ আজকে 10 তারিখ, আমি 9 তারিখের কথা বলছি। 10 তারিখ জিনিসটা আরো গভীরে লোকের মনে গেঁথে গেছিল। তো সেই যে মানুষটি, যেটা নিয়ে তারপরে যে 2.5 মাস বেঁচে ছিলেন, সোচ্চার ছিলেন, তিনি তার গুরুত্ব কতটা বুঝেছিলেন বলেই তো সোচ্চার হয়েছিলেন, অবাক হয়েছিলেন, এবং অবাক হয়ে প্রতিদিন আহ বিশ্লেষণ করছিলেন ঘটনা। এবং সেই ঘটনার ক্লিপিং গুলো এখন যখন মিডিয়াতে দেখি, একটি ক্লিপিং আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা দেখুন। তাহলে এইবার একটা এএসআই এসে কী করে, ডেড বডির যে সুরতটা, তার হালটা, বর্তমান হাল হকিকত কি সুরতের, সেটা দেখে, উল্টে পাল্টে দেখবে, সব কিছু দেখে ও একটা প্রাইমারি রিপোর্ট লিখবে, তার ইনকোয়েস্ট রিপোর্ট। একদম। ইনকোয়েস্টে যখন সে দেখছে 12-14 জায়গায় আঘাত আছে, ইনজুরি আছে, ভ্যাজাইনাল সোয়াব ওখান থেকে কি অবস্থায় আছে, সিমেন্ট বেরিয়ে আসছে বা কিছু, বা ওখানে একটা ক্লিপ আছে, আরও অনেক কিছু আছে, তখন কিন্তু সে ওইটা তার ইনকোয়েস্ট রিপোর্টের মধ্যে লিখবে। এই লেখার পরে দেখবেন, আমি আপনাকে বলছি, আপনি যদি মনে করতে পারেন, কেন এইটা বলছি, প্র্যাকটিক্যালি আপনি গত 2 সপ্তাহ ধরে আপনার টক শোতে যা যা আলোচনা করেছেন, অল দিস থিংস হ্যাজ বিন ডিসকাসড থ্রেডভিয়ার টুডে ইন দ্য ক্রিমিনাল প্রসিডিংস অফ সুপ্রিম কোর্ট। একমাত্র ফিরোজ এদুলজি চিফ জাস্টিসের ঘরে কদিন আগে বলেছিলেন যে হুজুর, আপনার এইসব কেসে তো পুলিশ সুমোটো ককটেল স্টার্ট করে, ওইটা দেখে, ওইগুলো দেখে দে উইল নট ওয়েট। এবার এই ক্লিপিংটা দেখার পর আপনারা হয়তো মানুষটিকে ভুলে গেছেন, স্বাভাবিক। প্রতিদিন যার বিশ্লেষণের জন্য আপনারা বসে থাকতেন, যে আজকে উনি কি বলেন তার এত বছরের অভিজ্ঞতা দিয়ে, সেই মানুষটিকে আপনাদের মনে রাখা সম্ভব না। মনে তার, যেমন অভয়াকে
যে ঢল নেমেছিল তার চলে যাওয়ার পর সেটা আস্তে আস্তে স্তীমিত হয়ে গেছে। যে তমন্না কিছুই বোঝে না, একটা বাই ইলেকশনে তার জীবন দিতে হলো বিজয় উৎসবে, তাকেও যেমন আপনারা ভুলে যাবেন, তেমনি যে মানুষটি আপনাদের প্রতিদিন সন্ধেবেলা নানান কনস্ট্রাকটিভ সমালোচনা করতেন, বিশ্লেষণ করতেন, বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের, তাকেও আপনারা ভুলবেন আপনাদের স্বাভাবিক জীবনের ছন্দে। সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু যার যায় তার যায়। এবং এই এবছরের 9ই আগস্ট, 8ই আগস্ট রাত জাগা দিন জাগা সবকিছু দেখে মনে হচ্ছে যে যারা বাইপাসের ধারে মানববন্ধন করেছিলেন মাইলের পর মাইল, কিলোমিটারের উপর কিলোমিটার, যারা দিন নেই রাত নেই উৎসবের মরশুমেও রাস্তায় বেরিয়েছেন ঠাকুর দেখতে না, এই প্রতিবাদ জানাতে, যারা পুজোর মধ্যে জেলে গেছেন কয়েকজন মানুষ এই প্রতিবাদ করতে গিয়ে, তাদের প্রতিবাদের ভাষাটা উম, কি হলো? অভয়ার মা আহত হলেন, আমরা দেখলাম। আহ, পুলিশের কতখানি অপদার্থতা, কারণ এই ধরনের একজন মানুষ যখন মিছিলে সামিল হয় তখন তাকে কতখানি যত্নে কর্ডন করে তার সামলাতে হয়, সেই পুলিশ দক্ষতা কলকাতা পুলিশের কাছে অন্তত আমি আশা করি না। সুতরাং অভয়ার মায়ের খোঁজ নিয়েছি আজকে। উনি এক রাত হসপিটালে কাটিয়ে বোধহয় বাড়ি গেছেন। অভয়ার বাবার থেকে খবর নিয়েছি এবং তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হচ্ছে। তার কপালের যে অংশটা ফুলে গেছে সেটা হয়তো সেরে যাবে, কিন্তু তার মনের আঘাত এবং শরীরের আঘাত 1 বছর পরেও সবটা মিলিয়ে তিনি কেমন আছেন আমরা অনুমান করতে পারি। আমরা অনুমান করতে পারি যে 1-1.5 দিনে তেনারা দুজন সিবিআই দপ্তর থেকে ফেরত আসলেন কতটা কষ্ট নিয়ে, এবং বারবার তারা সিবিআই দপ্তরের কাছে এইরকম উত্তর পাচ্ছেন। এবং কি করে সিবিআই ওই নোবেল প্রাইজের মতন বলতে পারেন যে ছেড়ে দেব, জানি না কতটা সত্যি বা কথাটা কতটা সত্যি, কিন্তু নোবেল প্রাইজ যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ওনারা ছেড়ে দিয়েছে, তেমনি এটাও ছেড়ে দেবেন। যেটা অভয়ার বাবার মুখ থেকে শুনেছি সেটা তো হাইকোর্টের নির্দেশে হচ্ছে, কি করে সম্ভব জানি না। কিন্তু এইটুকু বুঝতে পারছি যে বিরোধী দলের নেতা যে পলিটিক্যাল লড়াই এই ভোটের মরশুমে স্বাভাবিক নিয়মে করছেন এবং খুব সঙ্গত কারণেই পতাকা ছেড়ে দিয়েছেন অভয়ার বাবা মার সম্মানে, কিন্তু তাদের এই লড়াইটা শুধু নবান্ন অভিমুখে কেন? কেন সিবিআই কে প্রশ্ন করছেন না? সিবিআই যারা হত্যাকর্তা বিধাতা, সেন্ট্রাল গভর্নমেন্টের পিএমও দপ্তরই হোক, অমিত শাহ দপ্তরই হোক, সেইখানে কেন লড়াইটা করছেন না? যেটা আমাদের আপামর জনসাধারণের প্রশ্ন। শুধু পলিটিক্যাল ইস্যু করে মাইলেজ নিয়ে আহ খুব গরম গরম কথা বলে কি হবে? তো আমি যে এই প্রতিবেদনটা দিচ্ছি, নিশ্চয়ই আপনাদের কোনো একটা মাইকিং আসছে। আজকালকার প্রত্যেক পাড়ায় পাড়ায় তো মাইকিং হবেই, সেইটাকে নিয়েই আমায় কাজ করতে হচ্ছে। কিন্তু এইটুকু প্রশ্ন যে জুনিয়র ডাক্তারদের যে হাজার হাজার দেখেছিলাম তাদেরকে দেখতে পাই না, কয়েকটি মুখকেই দেখতে পাই। এবং এই যে মাইকিংটা হচ্ছে, সেই মাইকিংটা নিয়েই আমি কথা বলছি, কারণ এই মাইকিংটার সহ আমি হয়তো আমার কথা আপনাদের কাছে পৌঁছবে না, কিন্তু যে রুলিং পার্টির আহ্বানে যে মিছিলটা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে সেইটা হয়তো প্রত্যেক পাড়াতেই হচ্ছে। এবং এই ইস্যুগুলো এখন এত বড় ইস্যু যে অভয়া এখন কিন্তু সেকেন্ডারি, তমন্না সেকেন্ডারি, এবং পঙ্কজ দত্ত সেটা আমার ব্যক্তিগত একটা লস, সেটা আপনাদের লস না। সেটা জেনে নিয়েই এই বাড়ির সামনে দিয়ে যে মিছিলটা যাচ্ছে সেই মিছিলটা
অবশ্যই রুলিং পার্টির মিছিল, সেইটাকে জন্য আপনাদের কাছে আমার পৌঁছতে হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এটাকে নিয়েই আমাদের বাঁচতে হবে। শুধু এইটুকু বলার যে যে বিশ্লেষণ পঙ্কজ দত্ত একটা কনস্ট্রাকটিভ ওয়েতে করে গেছিলেন বারবার, সেইগুলোকে আপনারা হয়তো আর ইউটিউবে আছে, আপনারা খুঁজে হয়তো দেখবেন না, কারোর অত সময় হবে না, কিন্তু আমি খুঁজে দিচ্ছি আপনাদের। আপনারা দেখুন যে মানুষটি কি বলে গেছিলেন এবং কেন ওই এফআইআরটা অভয়ার মৃতদেহ পুড়িয়ে দেওয়ার পর রাত্রিবেলা অনেক রাত্রে হয়েছিল, এগুলোকে মনে পড়ে কেন টালা থানার ওসিকে রক্ষা করার জন্য স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ভরা সভায় প্রশ্ন করেছিলেন স্বাস্থ্য অধিকর্তাকে যে কেন হসপিটালগুলো তাকে নিচ্ছে না, ভর্তি নিচ্ছে না, এবং তারপরে টালা থানা ওসি অ্যারেস্ট হলেন, আবার বেরিয়েও পড়লেন, বেরিয়েও গেলেন, কেন তার তদন্তের কতখানি গাফিলতি ছিল তা সত্ত্বেও কেন তাকে জামিন পেয়ে গেলেন, কেন সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেলেন, অন্য কেসে হয়তো আটকা থাকতে পারেন, কিন্তু যে অভয়ার উপর যে অন্যায়টা হয়েছে, কারণ মৃত্যুর পরেও মেয়েটির ঠিক মতন বিচার আসার যে প্রসেস, সেইটার কোনো পদ্ধতি কিন্তু মেনটেন হয়নি, এবং এই যে পদ্ধতি মেনটেন হয়নি সেটার জন্য কিন্তু ক্যালকাটা পুলিশ, সিবিআই, স্বাস্থ্য দপ্তর, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাই কিন্তু দায়বদ্ধ। কেন ডিসি নর্থকে, কেন সিপিকে, দ্বিদেন সিপিকে আমাদের ঠিক মতন জিজ্ঞাসাবাদ করা হলো না? সিবিআই এর এই যে সেটিং তত্ত্ব আমরা এখন সবাই বুঝতে পারছি যে ঠিক মতন সিবিআই তদন্ত করছে না। এটা আমরা যারা কিছু বুঝি না তারাও বুঝতে পারছি যে সিবিআই ঠিক মতন তদন্ত করছে না। তাহলে কি করে এটা বেরোবে? ওই দেখুন, সারদা নারদা মানুষের এইরকম অন্যায় মৃত্যু হয়নি, কিন্তু একজন 36 ঘন্টা কাজ করা একজন পিজিটি ডাক্তার, মেয়ে, মহিলা, তাকে এইভাবে মরতে হলেও, মরার পরেও তার কোনো বিচার হবে না, তার কোনো বিশ্লেষণ হবে না, তার কোনো সঠিক সাইন্টিফিক পোস্টমর্টেম রিপোর্ট বা অন্যান্য কিছু হবে না। এটা যখনই চিন্তা করছি তখন যে মানুষগুলো এটা নিয়ে সোচ্চার হয়েছিলেন তাদের কথাটা বেশি করে মনে পড়ছে। তাই আবারও বলছি, আপনারা এই সময়টায় যে কথাগুলো উনি 9ই আগস্টের পর থেকে 2.5 মাস বেঁচে থেকে বলে গেছে, সেগুলো একটু মন দিয়ে শুনবেন, আর মন দিয়ে শুনে নিজেদের বিবেকগুলোকে জাগ্রত করবেন যে একটা তামান্নার মা, আর একটা অভয়ার মা, আর একটা পঙ্কজ দত্তের সহযোদ্ধা, একটা আনিস খানের বাবা, একটা বরুণ বিশ্বাসের বাবা, একটা দিদি, একটা কামদুনির মা, ভাই, এই একটা একটা নিয়ে আমরা প্রত্যেকে খুব সুখে আছি। আমরা হয়তো কোনোদিন কোনো অংশে একটা মনে করলাম ওখানেই শেষ হয়ে গেল, কিন্তু যাদের অপদার্থতায়, যাদের অপশাসনে এই অন্যায়গুলো হলো, সেই অন্যায়গুলোকে আপনারা যারা বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা একটু ভাববেন। যেটা শেষ করবার পরেও যেটা মনে হচ্ছে একটা কথা, সেটা হলো যে দেখুন, দেখলাম যে কলকাতার পুলিশ কমিশনার একজন আহত কনস্টেবলকে এসএসকে কোনো হসপিটালে দেখতে গেছেন, ঠিক কাজ করেছেন, কিন্তু অভয়ার মাকেও তো একটু দেখতে গেছেন কি? আমার এই খবরটা জানা নেই, আপনারা যদি জানেন তাহলে জানাবেন, কারণ হয়তো আমি খবরটা দেখতে পাইনি যে পুলিশ কমিশনার অভয়ার মা আহত, তাকে দেখতে গেছেন, কারণ না দেখতে যাওয়ার তো কোনো কারণ নেই। পুলিশ তো নিউট্রাল, এবং অভয়ার মা তো অফিসিয়ালি কোনো দলের প্রতিনিধি নন, এবং যদি দলের প্রতিনিধিও হন, এত বড় একজন ভিকটিম মহিলা, তার যখন একটা মানে পুলিশের অপদার্থতাই বলবো, কারণ এই রকম একজন ভিকটিম মা বাবাকে পুলিশ কতটা কর্ডন করে রাখা উচিত ছিল, যাতে
সেম সাইটই হোক, পুলিশের লাঠি হোক, আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হোক, কোনোভাবেই যাতে তাদের আঘাত না লাগে। সেটা যখন হয়নি তখন পুলিশের আরো বেশি করে দায় দায়িত্ব যে অভয়ার মা, আমরা অনেকেই দেখেছি যে কপালটায় বেশ ফুলে গেছে, আহত, শাখা ভেঙে গেছে। তো এরকম একজন বয়স্ক মহিলা, ভিকটিম মহিলা, 1 বছর ধরে মানসিক শারীরিক কষ্টে দীর্ণ মহিলা, যার গায়ে কোনো পলিটিক্যাল কালার নেই, বা পলিটিক্যাল কালার থাকলেও তাকে আহত হলে দেখতে যাওয়া উচিত পুলিশ কমিশনারের। সেরম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। যদি থাকে তাহলে এটাও কিন্তু আপনারা জানাবেন। আর যদি না গিয়ে থাকেন তাহলে কিন্তু ওই যে স্টিল ফ্রেম, যাদেরকে অশোক স্তম্ভের কাছে ছাড়া আর কোনো জায়গায় দায়বদ্ধতা নেই, সংবিধান কোনো জায়গায় দায়বদ্ধ থাকা উচিত না। নিউট্রালিটির একটা চূড়ান্ত রূপ পুলিশ কমিশনারের অ্যাক্টিভিটিতে থাকা উচিত। সেইটা যদি না থাকে সেটা হতাশাজনক। এই আশা নিয়ে এই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ। কমিশনার অফ পুলিশ ইজ দি কাস্টোডিয়ান অফ ল অ্যান্ড অর্ডার। আপনার আমার প্রত্যেকটি কলকাতাবাসীর নাগরিকদের জীবন এবং সম্পত্তি রক্ষার আইনি অভিভাবক হচ্ছেন কিন্তু কলকাতা পুলিশের সিপি, কমিশনার অফ পুলিশ। ক্যালকাটার পুলিশ কন্ট্রোল রুম মোস্ট পাওয়ারফুল। একটা পাতা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারের কাছে খবর যায়, স্যার চিতপুরে একটা পাতা পড়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনার ডাইরেকশন দেবে পাতাটাকে সরিয়ে দাও।